শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি হোসাইন শাহাদাত। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। দর্শক, গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। দর্শক, 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব করা হয়েছে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে। প্রস্তাবিত বাজেট ঘিরে চলছে নানা আলোচনা সমালোচনা, চুলচেরা বিশ্লেষণ চলছে অর্থনীতিবিদ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যে যারা জড়িত ব্যবসায়ী সংগঠনগুলো তাদের প্রতিক্রিয়া এর মধ্যে জানিয়েছে। আজও রাজধানীতে পৃথক অনুষ্ঠানে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সিপিডি ও এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। এছাড়া বেসরকারি গবেষণা সংস্থা সানেম, আমেরিকান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, অ্যামচেম সহ আরও কয়েকটি সংগঠন কিন্তু বাজেট প্রতিক্রিয়া জানাচ্ছেন। আমাদের সহকর্মীরা সেসব অনুষ্ঠান কভার করছেন। আমরা শুরুতেই যেতে চাই রাজধানীর কাউরান বাজারে। সেখানের অর্থনীতির চালচিত্র অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। আমরা সরাসরি তার বক্তব্যে চলে যাচ্ছি। বা পলিটিক্যাল উইলিংনেস আছে কিনা সেটাও একটা প্রশ্ন জায়গা আমাদের কাছে এখনো। সেটা এখন যে জিনিসটা আমি বলবো যে আমাদের এখানে একটা বলা হচ্ছে যে বাজেটটা কি মূল্যস্ফীতিকে কমাবে। আমি বলবো যে মূল্যস্ফীতি তো অবশ্যই মনিটারি পলিসি ইস্যু। এটা বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি দিয়ে এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করবে। প্রধানত বাজেটের রোলটা সেখানে একটা সাপোর্টিভ রোল, অর্থাৎ যদি বাজেট বেশি এক্সপ্যানশনারি হয় তাহলে মুদ্রানীতিকে সেটা আন্ডারকাট করে এবং সেটা মুদ্রানীতিকে ব্যর্থতা পর্যবেক্ষণ করে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে বাজেটটা সহায়ক ভূমিকা পালন করবে, কারণ এটা একটা সংকুচিত বাজেট। গত বছরের বাজেটের আকারের চাইতে প্রকৃত মূল্যে এই বাজেটের আকারটা ছোট এবং সেটার সামগ্রিক যে ডিম্যান্ড ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলি চাহিদার দিক থেকে এটাকে একটু সংকুচিত করার মাধ্যমে মুদ্রানীতিকে সাপোর্ট দেবে। এটুকুই বলতে, এর বেশি কিছু বলতে চাই না এই পর্যায়ে। তবে ইনফ্লেশন কি কমে আসবে সেটা কিন্তু বাজেটের দায়িত্ব না, এবং বাজেটের যে ট্যাক্সের যেটা একটা দুটা ইন্টারেস্ট ট্যাক্স কমানো হয়েছে ওটা দিয়েও কিন্তু মূল্যস্ফীতি কমবে না। মূল্যস্ফীতি আলটিমেটলি কমবে মনিটারি টাইটনিং এবং এক্সচেঞ্জের স্টেবিলাইজেশন। এগুলো যদি সাকসেসফুল হয় তাহলে এটা হতে পারত। আমি মনে করি বর্তমানে অনেক দেরি করেছে সরকার বাংলাদেশ ব্যাংক, তারপরেও গত মাসে যে চেঞ্জটা নিয়ে এসছে, অর্থাৎ বাজার ভিত্তিক ইন্টারেস্ট রেট করা হয়েছে অনেক দেরিতে হলেও। এটাই যদি 2 বছর আগে করতো বা 1.5 বছর আগে করতো, আজকে আমরা হয়তো ইনফ্লেশন হয়তো আমরা 5% 4% দেখতে পারতাম। সেটা আমরা দেখছি না, কিন্তু এটা যদি আগে করতো তাহলে আমরা ফল পেতাম। কিন্তু দেরিতে হলেও এটার ফল আসবে বলে আমি আশাবাদী, যদি সরকার এই পলিসিটাকে ধরে রাখতে পারে আগামী 1 বছর। এখন জিনিসটা হচ্ছে এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি ইটস এ প্রিকন্ডিশন, যেটা ইনফ্লেশনকে কমানো যায়। সেটা কি হয়েছে? আমি বলবো যে হয়তো হতে যাচ্ছে। আমি বলবো যে গত 2-3 মাসে এক্সচেঞ্জ রেট কিন্তু 117 থেকে 120-এর মধ্যেই আছে, 21-এর মধ্যেই আছে। দিস ইজ এ পজিটিভ সাইন। এবং ইন্টারেস্ট রেট পলিসি লিবারালাইজ করার পরে গত মাস থেকে ইন্টারেস্ট রেট অনেকখানি বেড়ে গেছে। এটা আমাদের আজাদ ভাইদের জন্য খুব সুখবর নয়, এটা বিজনেস কমিউনিটির জন্য ভালো খবর নয়, কিন্তু এটা এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে বর্তমান প্রেক্ষাপটে। ইন্টারেস্ট রেট বাড়ার কারণে আমি মনে করি এক্সচেঞ্জ রেট সাপোর্ট পেতে পাবে। এবং আমার মত হচ্ছে যে, আমার ব্যক্তিগত মত, আমি এটাকে আমার ব্যক্তিগত মত হচ্ছে যে খুব সম্ভবত এক্সচেঞ্জ রেট যেখানে আছে সেখানেই থাকবে আগামী কয়েক মাস। এবং সেখানে যদি আমরা রাখতে পারি, ইন্টারেস্ট রেটকে যদি ইন্টারফিয়ার না করি, বাজার ভিত্তিকই থাকুক, বাজার ভিত্তিকে বলা হচ্ছে সেভাবে থাকুক, আবার যদি বলা না হয় 14%-এর উপরে যেন যেতে না পারে, সেসব ইন্টারফিয়ারেন্স যদি না করি, তাহলে আমার ধারণা অন্যান্য দেশের যে চিত্র আমরা দেখেছি আমাদের দেশেও সেই চিত্রের প্রতিফলন হয়তো হবে, ইনফ্লেশনটা হয়তো কমে আসবে। এখানে কিছু জায়গায় আমি বলবো চালের দাম কমবে, ওভারঅল প্রাইস লেভেল কি কমবে না, ওভারঅল প্রাইস লেভেল কমবে না, কিন্তু মূল্য।
দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ডক্টর আহসান এইচ মনসুরের বক্তব্য। তিনি বাজেটের নানা বিষয় নিয়ে কথা বলছিলেন। এবারে আমরা আমাদের অতিথির সাথে আমরা একটু পরিচয় করে দিতে চাই আপনাদের। আজ আমরা আলোচনা করব রপ্তানি খাতে বাজেটে যেই রপ্তানি খাত নিয়ে আসলে কি রয়েছে এবং সেই প্রতিক্রিয়ায় আমাদের ব্যবসায়ীরা কি বলছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন এরই মধ্যে মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি বিকেএমইএ। জনাব হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বাজেট নিয়ে এরই মধ্যে আপনারা প্রতিক্রিয়া দিয়েছেন। গতকাল আপনারা সংবাদ সম্মেলন করেছেন 3 সংগঠন মিলে, এবং আপনারা বলেছেন যে আপনাদের সাথে যেসব আলোচনা হয়েছে বাজেটে, সে আলোচনার প্রতিফলন আপনারা বাজেটে আসলে দেখতে পাননি। এনবিআর এর সাথে আপনারা পৃথকভাবে যে আলোচনা করেছেন, যে প্রস্তাব আপনারা দিয়েছেন, তার প্রতিফলন বাজেটে নেই। একটু কি বলবেন আসলে কোন বিষয়গুলো আপনারা বাজেটে চেয়েছিলেন কিন্তু আপনারা তার বাজেটে দেখতে পাননি? দেখেন, বর্তমান যে সংকট চলছে আপনারা সবাই জানেন, রপ্তানি আমাদের ডিক্লাইনিং। ইউরোপ, আমেরিকা, ইউকে প্রত্যেকের রিপোর্ট আপনারা দেখেছেন। গত প্রথম 4 মাসে ইউরোপে, ইউতে রপ্তানি কমেছে আমাদের 17.68%, আমেরিকাতে কমেছে 19%, আর ইউকেতে কমেছে 23%। অথচ আপনি যদি আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলির দিকে তাকান, যেমন আমরা ভিয়েতনাম এই গত 4 মাসে $4.38 বিলিয়ন তারা রপ্তানি করেছে এবং চায়নাকে টপকে গেছে। কিন্তু তারা প্রথম স্থানে চলে গেছে আমেরিকান বাজারে। 4.32 করেছে চায়না, 4.38 করেছে ভিয়েতনাম। বাংলাদেশ অনেক পিছিয়ে, এবং কেন পিছিয়ে সেটা আপনারা বুঝতেই পারছেন। আমরা নানা সংকটের মধ্যে রয়েছে। একদিকে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, গ্যাসের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, শ্রমিকের মজুরি বৃদ্ধি, তারপরে কাস্টমসের নানা রকমের হয়রানি এবং এই হয়রানির কারণে আমার আমদানি রপ্তানি বিলম্বিত হচ্ছে। ডিপ সি পোর্ট না থাকাতে সেখানে বিলম্বিত হচ্ছে। মানে কোনো কিছুই আমাদের ফেভারে নেই, কিন্তু আনুষঙ্গিক সকল কিছুর মূল্য বেড়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে যেমন আমাদের রপ্তানি আদেশ কম, আবার যা আসে সেটাও আমরা সময় মতো দিতে পারি না। কস্টিং বেশি হওয়ার কারণে আমরা লস করছি। তাহলে এরকম একটা প্রেক্ষাপটে কি আমাদের সোর্স ট্যাক্স 1% নেওয়া, এটা আমরা মনে করি একটা বিলাসিতার সামিল। তো আমরা অনুরোধ করেছিলাম এই সোর্স ট্যাক্সটা এই পরিস্থিতিতে কমিয়ে আনার জন্য, এবং 0.5 করে আগামী 5 বছরের জন্য এটাকে সেটেল করা এবং ফাইনাল সেটেলমেন্ট দেওয়া। এটা গেল একটা দিক। 2 নম্বর দিক হচ্ছে এই ট্যাক্সেশনের সিস্টেমটাই আমরা বারবার যেটা বলার চেষ্টা করেছি, যে বিনিয়োগ এবং ব্যবসার পরিপন্থী। আপনি দেখেন, আমাদের কাছ থেকে যে সোর্স ট্যাক্সটা নেওয়া হয়, পরবর্তীতে আমরা যখন রিটার্ন দাখিল করি, তখন এই সোর্স ট্যাক্সটা সমন্বয় বা ফেরতের কোনো ব্যবস্থা নেই কিন্তু, এবং যেটা আমরা মনে করি মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী, এবং ট্যাক্সেশনের যে বেসিক যে সেন্টিমেন্ট, বেসিক যে স্পিরিট, সেই স্পিরিটের পরিপন্থী বলে আমরা মনে করছি। কারণ ট্যাক্সেশন হবে কি, আমি যখন প্রফিট করব, ব্যবসা করব, প্রফিট করব, তখন ট্যাক্স দিবে সরকার। কিন্তু আমি যদি প্রফিট করতে না পারি, বা প্রফিট যদি সেইভাবে না হয়, তাহলে যে পরিমাণ প্রফিট হয়েছে তার উপর যতটুকু ট্যাক্স আছে তাই নেওয়ার বিধান থাকা উচিত। কিন্তু সেখানে কি করছেন ওনারা, এই যে এআইটিটা কেটে নিচ্ছেন, সেটা যখন ফেরতের কোনো ব্যবস্থা থাকছে না, তখন কিন্তু আমার ওই 12% কর্পোরেট ট্যাক্স আর সেখানে প্রযোজ্য হচ্ছে না। এবং এই বর্তমান প্রেক্ষাপটে এটা আমাদের প্রতি জুলুম, এটা আমাদের উপর চাপ। আমরা মনে করি কোনোভাবেই এই ভাবটা আমরা বহন করতে পারি না। এটা বলেছেন জনাব হাতেম। আপনার কাছে আবারও আমি ফিরছি এই বিষয় নিয়ে, আমি আবারও আপনার কাছে ফিরছি। আমরা একটু সিপিডি এবং নাগরিক প্ল্যাটফর্ম যে বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছে, সেখানে কথা বলছেন টিআইবি নির্বাহী পরিচালক। আমরা এই মুহূর্তে সরাসরি সেখানে চলে যাচ্ছি। দেশ আছে, তার মধ্যে নিম্নতর পর্যায়ে যেগুলো, তার মধ্যে অন্যতম 3টে সূচকের 3টে যে মানদণ্ড, তার মধ্যে প্রথমটা যদি বলি আমরা পাবলিক পার্টিসিপেশন, বাণিজ্য অংশগ্রহণ, সেখানে 11% স্কোর আমাদের। নেপালের স্কোর আমাদের প্রায় 3 গুণ, 31%। আমাদের সাথে 11% স্কোর হয়েছে শুধুমাত্র এই কারণে যে প্রণয় প্রক্রিয়ায় কিছুটা নামমাত্র অংশগ্রহণ হয়, স্টেক হোল্ডার কনসালটেশন হয়। বাস্তবায়নে এবং নিরীক্ষার ক্ষেত্রে জবাবদিহিতাকে নজরদারি হয় ওই ডকুমেন্টেশনের জন্য, এবং ওইটা যেটা বললাম, যে আগে বললাম লোক দেখানোর বিষয়টা।
দ্বিতীয় হচ্ছে যে নজরদারি বিষয়টা, সেটা হচ্ছে যে যেটা বলা হচ্ছে 37% আমাদের স্কোর, এবং সেখানে বিশেষ করে যে পরিমাপের যে বিশ্লেষণটা আছে সেটা হচ্ছে আমরা অত্যন্ত দুর্বল, এবং যতটুকু আছে নজরদারি সেটা সীমাবদ্ধ, বিশেষ করে লেজিসলেটিভ বা আইনগতভাবে সংসদীয় নজরদারি এবং অডিট দিক থেকে দুটোর ক্ষেত্রে অত্যন্ত দুর্বল বাংলাদেশের অবস্থান। স্বচ্ছতার ক্ষেত্রে যেটা সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, একইভাবে 37% আমাদের স্কোর। এখানে নেপালের স্কোর 50, ভারতে 51। আমাদের স্কোরের ক্ষেত্রে যেটা আমরা আরো বেশি লক্ষণীয়, যে 2012-তে এই সরকারের প্রথম মেয়াদের মাঝামাঝি সময়ে আমাদের স্কোর ছিল 58 স্বচ্ছতার মানদণ্ডে, এখন সেটি নেমে 37 হয়েছে, আমরা অবলম্বন করছি। এই প্রেক্ষিত এবং এর মধ্যে হচ্ছে যে যেটা বলেছেন সার্বিকভাবে আমাদের যে বাজেটের জন্য রাজনৈতিক প্রেক্ষিত, সেই প্রেক্ষিতে এই যে 3টি মানদণ্ডের কথা আমরা যদি বলছি, সেখানে যে পূর্ব শর্তগুলো সেগুলো মান্য করার মতো কোনো পরিবেশ কিন্তু নেই। এই জন্য সরকার এটা হয়তো বা রায় পেতে পারে। রাজনৈতিক পরিবেশ নেই, কারণ রাজনৈতিক পরিবেশ হচ্ছে রাজনৈতিক এবং গভর্নেন্সের যে পরিবেশ, সেটি একটা একচ্ছত্র ভবন। এই একচ্ছত্র ভবনে পাবলিক পার্টিসিপেশন বলে, কারণ এই একচ্ছত্র ভবনটা কিন্তু তৈরি হয়েছে কোনো জনগণের রায়ের উপর ভিত্তি করে, সেটা বলার মতো ভিত্তি কিন্তু খুবই কম। সরকারের পক্ষ থেকে জোর গলায় বলা হবে, নির্বাচন কমিশনও বলবে হ্যাঁ 47% আমরা ভোটার পেয়েছিলাম, কিন্তু সেটির বাস্তবতা প্রতিফলন কতটুকু সেটা নিয়ে প্রশ্ন যেটা রয়ে গেছে। কিন্তু মূল কথাটা হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত, তার ক্ষমতার ভিত্তি কিন্তু কোনো অবস্থায় জনগণ নেই। কাজে পাবলিক পার্টিসিপেশনের কোনো স্কোপ নেই, জনগণের নজরদারির কোনো স্কোপ নেই, জনগণের প্রত্যাশার প্রতিফলনের স্কোপ যেটা যদি হয় কি বলে যে সামহাউ কি বলে পেরিফেরাল এফেক্ট হিসাবে কিছু কিছু হবে, সেটাও কিন্তু আমরা কি বলে তৌফিকুলের উপস্থাপনা আমরা দেখেছি যে কি বলে সামাজিক নিরাপত্তা বলে যে 600 টাকা, সেটা 450 টাকা চলে আসছে। কাজে বাস্তবে যারা প্রান্তিক জনগোষ্ঠী, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, সাধারণ মানুষ কি পাবে সেটা সম্পূর্ণ সহজেই ধারণা করা যায়। আমি শেষ করব এই কথাটুকু বলে যে আমরা শুনেছি স্মল বিজনেসের জন্য উপযোগী বাজেট না, তাদের জন্য আসলে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম মহাখালীতে, সেখানে কথা বলছিলেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সিপিডি এবং নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট পরবর্তী যে প্রতিক্রিয়া, সেখানে তিনি কথা বলছিলেন। আমরা আবারও আমাদের আলোচনায় ফিরছি। আমাদের সাথে আছেন বিকেএমই নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। হাতেম, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি যেটি বলছিলেন উৎসে কর কেটে নেওয়ার কথা এবং সেটির কারণে আপনাদের যে ব্যবসার যে লোকসান হচ্ছে, সেই বিষয়টা নিয়ে কথা বলছিলেন। জি, তো হ্যালো, আপনি বলুন। আমি হ্যাঁ, তো আমরা এই জায়গাটাকে পুনর্বিবেচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছি। ওই দিন বাজেট উত্তর বিকেএমই, বিজিএমই, বিটিএম আমরা 3 সংগঠন একসাথে আমরা একটা সংবাদ সম্মেলন করেছি। সেখানে আমি একটা প্রস্তাবও রেখেছি, এনবিআর যদি মনে করে যে আমরা এই পরিমাণ প্রফিট করি, তাহলে আমি একটু ওই দিন বলেছি যে অন্তত 5টা ফ্যাক্টরি হলো এনবিআর বা সরকার আমাদের কাছ থেকে 6 মাস বা 1 বছরের জন্য নিয়ে তারা পরিচালনা করে দেখুক যে আমরা আসলে কি প্রফিট করছি। ওনারা এই 1 বছরে এই প্রতিষ্ঠানগুলির যে পরিমাণ যেভাবে প্রফিট পায়, ওইভাবে ওনারা চিন্তা ভাবনা করে আমাদের এইটাকে ট্যাক্সেশনটা ধরা হোক, এই অনুরোধটা আমি করেছি। আর দ্বিতীয়ত, আপনারা জানেন যে রপ্তানিমুখী শিল্পকে সবসময় সরকার অগ্রাধিকার দিয়ে থাকে এবং সেখানে ভ্যাট মুক্ত সবসময় বলে, কিন্তু বাস্তবে কিন্তু প্রতিনিয়ত ভ্যাটের নানা রকমের অত্যাচার আমাদের উপর চলছে। এই জায়গাগুলিকে অ্যাড্রেস করার জন্য আমরা বলেছিলাম, আমরা সেটাও বাজেটে আমরা এটারও ব্যাপারে কোনো কিছু পাইনি। আপনারা জানেন যে ইদানিং কাস্টমসে নানা রকমের আমদানি এবং রপ্তানি পর্যায়ে হয়রানি চলছে, সেইগুলি নিয়ে আমরা কথা বলেছিলাম। বাজেটে সেই ব্যাপারেও কোনো দিক নির্দেশনা নাই, বরঞ্চ উল্টো কাস্টমস অ্যাক্ট 1969 এর পরে এখন 2023 যেটা হয়েছে, সেখানে আরো পরিষ্কার ভাবে আপনি দেখেন যে কতটুকু এটা মানে বেদনাদায়ক, যে ওনারা বলছেন যে ভুল যদি আমাদের কারো হয়
আমদানি রপ্তানির ক্ষেত্রে কোনো ভুল আমরা করি, তাহলে 200 থেকে 400% জরিমানা তারা আমাদের কি করবে। আবার পক্ষান্তরে কাস্টমস অ্যাক্ট 1969 এর সেকশন 32-তে এর আগে একটা ক্লজ ছিল, যদি কোনো পণ্য এরকম ভুল ঘোষণা বা ভুল হয়, তাহলে মানে এইচএস কোডের যদি কোনো ভুল হয়, তাহলে সেখানে যদি সেই পণ্যের যদি ভ্যালুটা 1000 টাকা মূল্যের বেশি না হয়, তাহলে সেখানে কোনো জরিমানা করা যাবে না। সেই বিধানটাকে এই বছর ওনারা 33 নিয়ে আসছে, এবং সেখানে সেইটাকে তারা প্রত্যাহার করে দিয়ে, মানে যে ইয়ে করা যাবে না জরিমানা, সেটাকে তারা প্রত্যাহার করেছেন, করে সেখানে ওই 200 থেকে 400% জরিমানা বিধান করেছেন। পক্ষান্তরে ওনারা যদি কোনো ভুল করেন, তাহলে সেখানে তাদের বিরুদ্ধে কোথাও কোনো আপিল করা যাবে না, কোথাও কোনো তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া যাবে না। এটা একটা মানে চরম একটা অন্যায় আমরা মনে করি, যে ওনারা ভুল করলে কিছু বলা যাবে না, আর আমাদের ভুল হইলে পরে সেখানে 200 থেকে 400% জরিমানা হবে। এটা চরম অন্যায়, এটা চরম একটা মানে এক পেশে মানে স্বেচ্ছাচারিতা বলবো। এই ধরনের ইয়েগুলি আমরা মনে করি যে বাজেটের ফাইনাল হওয়ার আগে আমরা বিনীত অনুরোধ করব মাননীয় অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং এনবিআর কে এই বিষয়গুলি দেখার জন্য, এবং সেখানে সোর্স ট্যাক্সের ক্ষেত্রে আমরা আবার অনুরোধ করব এটাকে অন্তত এই বর্তমান অবস্থার প্রেক্ষাপটে এটাকে 0.5 করে আগামী 5 বছরের জন্য এটাকে ফিক্সড করে দেওয়া হয়, আর ফাইনাল সেটেলমেন্ট যেন সেটাকে দেওয়া হয়। এরপরে যে বিষয়গুলি আমরা ধন্যবাদ জানাবো দুইটা জায়গাতে। একটা হচ্ছে যে আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, বিশেষ করে এটা স্পিনিং মিলগুলি বা বিটিএম এর ক্ষেত্রে এটা মানে বেশিভাবে প্রযোজ্য হয়। মানে আপনার কিলার অর্থাৎ কুলিং সিস্টেমটার জন্য যে 50 টনের অধিক যে কুলিং সিস্টেম আমদানির ক্ষেত্রে আগে গত বছর এটা ক্রমেই হোক যেভাবে হোক 104% ট্যাক্স ধার্য করা হয়েছিল, সেটাকে আবার কমিয়ে এনে 10% আনা হয়েছে। এটা একটা আমরা সাধুবাদ জানাবো, বাট এটার আগে ছিল এটা 1%। তো আমরা সেখানে অনুরোধ করবো এটাকে 1% নিয়ে আসার জন্য। আর ম্যানমেড ফাইবারের যাবতীয় র মেটেরিয়ালস গুলি আমদানির ক্ষেত্রে সেখানে কিছুটা ছাড় দিয়েছেন, সেখানে যে আমরা দাবি করেছিলাম সেগুলি কিছু সেখানে সমন্বয় করেছেন ওরা। এই জায়গায় আমরা তাদেরকে সাধুবাদ জানাবো, আমরা ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো এনবিআর কে। কিন্তু মেজর যে দুইটা কনসার্ন ট্যাক্সেশন এবং ভ্যাটের জায়গা এবং কাস্টমসের যে এই আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে নানা রকম হয়রানি, এই তিনটা জায়গা আমাদের আসলে সবচেয়ে বড় দাবি, আমাদের মেম্বারদের সবচেয়ে বড় দাবি। জনাব হাতেম, আপনি কি শুনতে পাচ্ছেন কিনা? এর বাইরে যেই বিষয়টা, দুইটা বিষয় এসছে। একটা হচ্ছে যে বিদেশ থেকে আমাদের যে পোশাক আমদানি হয়, সেই পোশাক আমদানির ক্ষেত্রে ডিউটি কমানো হয়েছে, এবং ক্যাপিটাল মেশিনারিজ আমদানির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিউটি বাড়ানো হয়েছে, বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলগুলোতে আনার ক্ষেত্রে আগে ডিউটি ছিল না, সেখানে 1% ডিউটি বসানো হয়েছে। এবং মোস্ট কনসার্নের বিষয় সেটি হচ্ছে যেসব তৈরি পোশাক বাইরে থেকে আসে, চায়না বা অন্যান্য দেশ থেকে, সেখানে ডিউটি কমানো হয়েছে। এটিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, এইটা অবশ্যই আমি বলবো যে এটা সঠিক হয়নি, বিশেষ করে যে স্পেশাল ইকোনমিক জোনে এখনো কিন্তু চালু হয়নি, এগুলো কিন্তু ওইভাবে চালু করা যায়নি। তো চালু করার আগেই যদি ইনভেস্টরকে ডিসকারেজ করা হয়, আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত হয়নি। এটাকে পুনর্বিবেচনার অনুরোধ করবে, এবং অন্তত চালু হওয়ার 5 বছর বা 10 বছর পরে গিয়ে আপনি সেখানে কিছু করলে করেন। কিন্তু ক্যাপিটাল মেশিনারিজ আমদানির ক্ষেত্রে এই ডিউটিটা আমরা মনে করি সম্পূর্ণভাবে প্রত্যাহার করা উচিত। কেন উচিত? কারণ ক্যাপিটাল মেশিনারিজ আমদানি যদি ডিউটি প্রত্যাহার করায়, আমাদের ইনভেস্টরদেরকে যদি এনকারেজ করা হয়, তাহলে দেখা যাবে যে লোকজন মেশিনারিজ আনলে দেশে স্থাপিত হলে এনে কর্মসংস্থান হবে, কিছু অন্তত পণ্য উৎপাদিত হলে আমার আইদার দেশের কনজাম্পশন মিট করবে অথবা রপ্তানি হবে, এখানে কর্মসংস্থান হবে, বৈদেশিক মুদ্রার অর্জন হবে, দেশের যদি সেল হয় সরকার ভ্যাট পাবে, ট্যাক্স পাবে। তো সুতরাং এই জায়গাটাতে ক্যাপিটাল মেশিনারিজ আমদানির ক্ষেত্রে কোন রকমের প্রতিবন্ধকতা, কোন রকমের প্রত্যয়ন পত্রের বিধান, যেটা আরেকটা জটিলতা, যে ওই যে বিভাগীয় ভ্যাট দপ্তর থেকে একটা প্রত্যয়ন পত্র নিতে হবে,
এই ডিজিটাল যুগে, স্মার্ট যুগে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলছেন বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ, সেখানে এখনো হাতে হাতে একটা প্রত্যয়নপত্র নিতে হবে মানেটা কি? সেখানে সেখানে এই প্রত্যয়নপত্র আনতে যাওয়া মানেই হচ্ছে সেখানে কিছু দুর্নীতির সুযোগ নেওয়া, সেখানে কিছু লেনদেনের সুযোগ নেওয়া। এটাকে পরিহার করা বলে আমরা মনে করি। আর আর যেটা আপনার ইয়ের ক্ষেত্রে আরেকটা কোনটা প্রশ্ন করছিলেন? ওই যে তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে বিদেশ থেকে যেসব আমদানি হয় তৈরি সেখানে পোশাক শুল্ক কমানো আমদানির হয়েছে। ক্ষেত্রে ডিউটি যেটা কমানো, পুরনো কাপড় আমদানির ক্ষেত্রে যেটা করা হয়েছে, এটা আসলে বায়ারদের ইদানিং অনেক ডিমান্ড যে রিসাইকেল প্রোডাক্ট তারা চায়। তো রিসাইকেল প্রোডাক্ট চাইলে পরে তাহলে অনেক ক্ষেত্রে বায়াররাই এই পুরনো কাপড়গুলি বিদেশ থেকে আমাদের এখানে পাঠাইতে চায় এবং তারা বলে যে এগুলি রিসাইকেল করে তোমরা আবার রিসাইকেল পণ্য উৎপাদন করো। সেই কারণেই মূলত সেই কনসেপ্ট থেকেই এটাকে করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে যেটা প্রশ্নটা আসছে যে দেশীয় মানে পোশাক কোনো প্রতিযোগিতা পড়বে কিনা, এই ক্ষেত্রে হয়তো আমরা কোনো ব্যবস্থা নিতে পারি যে সমস্ত এই পণ্য যেগুলো আসবে মানে পুরনো কাপড় আনার ক্ষেত্রে সেইগুলিকে মানে কেটে টুকরো করে বা কোনোভাবে ইয়ে করে আনা, যাতে এগুলো এখানে সেল হতে না পারে, সম্পূর্ণভাবে রিসাইকেল হয়, এইভাবেই যেন এটাকে আমদানি করা হয়, এরকম হয়তো কোনো বিধান করা যেতে পারে। বুঝতে পারছি। আপনাকে সবশেষ যে প্রশ্নটা করতে চাই যে এই যে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমরা গত মাসে দেখেছি যে মে মাসে রপ্তানি কমেছে 16%, এবং আপনারা যেগুলো বাজেটে যেসব বিষয় নিয়ে প্রস্তাব করেছেন সেগুলোরও কোনো প্রতিফলন সেভাবে নাই। এখনও বাজেট পাস হয়নি। বাজেট পাস হওয়ার আগে আলোচনার অনেক সুযোগ আছে। আপনারা কি এর মধ্যে আলোচনা করবেন কিনা এনবিআর এর সাথে অথবা সরকারের অর্থ মন্ত্রণালয়ের কাছে, যাতে আপনাদের এই বিষয়গুলো পুনর্বিবেচনা করার সুযোগ থাকে? অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়গুলি অবহিত করেছি। আবারও আমরা আমাদের প্রধানমন্ত্রীকে অবহিত করব, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় কিন্তু আজকে বাংলাদেশের এই পোশাক শিল্প বলি বা রপ্তানি খাত বলি এই এতদূর এগিয়ে এসছে। এবং আপনি যদি দেখেন 2008-09 অর্থ বছরের রপ্তানির পরিমাণ আর আজকের রপ্তানির পরিমাণ কত গুণ বেড়েছে। এটা সরকারের বিভিন্ন রকমের সহযোগিতার কারণেই কিন্তু আজকে আমরা এই পর্যায়ে। এনবিআর আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, সরকার করেছে, বাংলাদেশ ব্যাংক করেছে, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সবাই কিন্তু আমাদেরকে পলিসিগত সাপোর্ট দিয়েছে বলেই কিন্তু আমরা আজকে এখানে আসতে পেরেছি। তো আমরা এই বর্তমান যে চরম একটা প্রেক্ষাপট বিরাজ করছে, আমরা যেটাকে আমি বলি যে বাংলাদেশের অন্তত এই রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলি এবং অধিকাংশ সকল ধরনের শিল্প প্রতিষ্ঠানই বর্তমানে আইসিইউতে রয়েছে। তো এই এবং কোন শিল্প প্রতিষ্ঠান লাইফ সাপোর্টে আছে এবং সেখান থেকে মানে শেষ দিকে এগিয়ে যাচ্ছে। তো এই সময় যদি আমাদেরকে প্রপার সাপোর্ট বাংলাদেশ ব্যাংক, সরকার, এনবিআর যদি আমাদেরকে পলিসিগত সাপোর্ট যদি প্রপারলি না দেয়, তাহলে আইসিইউ থেকে আর ফিরে আসা, স্বাভাবিক জীবনে ফিরে আসা কোনোদিন হয়তো সম্ভব হবে না। আমরা সরকার সরকারকে যে এই জায়গাটাকে বিবেচনায় নেওয়া। নিশ্চয়ই বিবেচনা করবে, আমরা আশা করছি। অসংখ্য ধন্যবাদ জনাব হাতেম আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, বাজেটে নানান বিষয় নিয়ে কথা বলছিলাম, বিশেষ করে রপ্তানি খাতে বাজেটে কি রয়েছে এবং কি প্রত্যাশা ছিল, প্রত্যাশার কতটা পূরণ হলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে যুক্ত ছিলেন বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। এবারে চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। প্রস্তাবিত বাজেট জুয়েলারি শিল্পের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। প্রাক বাজেট বৈঠকে এনবিআর ব্যবসায়ীদের সমস্যা ও দাবি পূরণের আশ্বাস দিলেও তা প্রতিফলন নেই বাজেট প্রস্তাবনায়। রোববার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নেতারা। সংগঠনটি বলছে, শিল্প বান্ধব নীতি প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতা পিছিয়ে দিচ্ছে জুয়েলারি শিল্পকে। অর্থ বছরের প্রস্তাবিত বাজেট গেল বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যেখানে প্রস্তাব দেওয়া হয় সেমি ম্যানুফ্যাকচারিং
ব্যবসায়ী আগামী দিনে আমরা এই ভ্যাট যেদিন আমরা এই প্রত্যাশা পূরণ না হবে তারপর থেকে আমাদের কঠিন আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা আমাদের খোলা থাকবে না। বাজুস বলছে সোনা চোরাচালান বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি প্রস্তাবিত বাজেটে। ব্যাগেজ রুলস সংশোধনের মাধ্যমে সোনা ও রূপার বার আনা বন্ধের দাবিও তাদের। ব্যাগেজ রুল সংশোধন করার মাধ্যমে সোনার বার ও রূপার বার আনা বন্ধ করতে হবে, কারণ ব্যাগেজ রুলের সুবিধা নিয়ে অবাধে সোনার বার বা পিণ্ড বিদেশ থেকে দেশে প্রবেশ করছে। চোরাচালানের মাধ্যমে বিদেশে অর্থ পাচার হয়, ফলে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় ব্যবসায়ীরা। দেশে জুয়েলারি শিল্পের বিকাশে সোনার কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহতির দাবি বাজুসের। এতে সরকারের রাজস্ব আদায় বাড়বে বলে মনে করে সংগঠনটি। সোনার অলংকার বলে নিয়ে আসে। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। নিটল টাটা বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতির। ফিরবো শেয়ার বাজারের আপডেট ও ব্যবসা বাণিজ্যের আরো খবর নিয়ে। সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে। স্মার্ট বাংলাদেশের নিউক্লিয়াস হিসেবে কাজ করবে তথ্য প্রযুক্তি খাত। তাই শুধু কয়েকটি সেবার উপর নয়, কর অব্যাহতি দিতে হবে এ খাতের সব সেবার উপরই। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে প্রস্তাবিত 24-25 অর্থ বছরের বাজেট নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবসায়ীদের বাজেট প্রতিক্রিয়া এসব মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। প্রযুক্তি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বেসিসের পক্ষ থেকে 3 বছরের জন্য কর অব্যাহতি দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, দেশের ক্লাউড সার্ভিস ও ওয়েব হোস্টিং বাজার বৃদ্ধির পথে। মানুষের উপকারে আসে এমন জনবান্ধব প্রকল্প গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বলেন, শুধু আইন প্রয়োগ করে দুর্নীতি রোধ করা যাবে না, এর জন্য রাষ্ট্রীয় ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। পরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের 3 কর্মকর্তাকে শুদ্ধাচার পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী। এ সময় আরো বক্তব্য রাখেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। আমাদেরকে এমন উন্নয়ন প্রকল্প এবং সামাজিক কর্মসূচিতে বিনিয়োগ করতে হবে যা জনগণের উপকারে আসে। সরকারি কর্মচারীদের সততা, কর্মনিষ্ঠতা, কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতা সম্মিলিতভাবে প্রয়োগ নিশ্চিত করার মাধ্যমে অগ্রগতি কার্যকরভাবে এবং ন্যায়সঙ্গতভাবে অর্জন করা সম্ভব হবে। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, বাজেট ঘোষণার পর থেকে বড় ধস নেমেছে দেশের পুঁজিবাজারে। এই মুহূর্তে লেনদেন পরিস্থিতি আমরা জানতে যেতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। যেটি বলছিলাম যে গতকালের মতো আজও কিন্তু বড় ধরনের পতন। এই এখন পর্যন্ত ডিএসইএক্স ইন্ডেক্স 66 পয়েন্ট কমেছে এবং ডিএসই সরিয়া ইন্ডেক্স এবং ডিএস30ও কমেছে 16 পয়েন্ট এবং 23 পয়েন্টের মতো। এবং লেনদেনের পরিমাণ আপনারা যদি দেখেন যে এখন পর্যন্ত আর মাত্র কয়েক মিনিট লেনদেন চলবে। এখন পর্যন্ত লেনদেন হচ্ছে মাত্র 245 কোটি টাকা, অর্থাৎ এটি গত স্মরণকালের মধ্যে সর্বনিম্ন লেনদেন হতে যাচ্ছে। এবং লেনদেনের অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম কমেছে। 337টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, বেড়েছে মাত্র 31টির এবং অপরিবর্তিত রয়েছে 22টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, পুঁজিবাজারের পর এবার জানাবো মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি, মার্কিন ডলার আজকে কেনা হচ্ছে 117 টাকায়, বিক্রি 118 টাকায়। ইউরো 125 টাকায় কিনে 131-এ বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 144, বিক্রয় দর 150। চীনা ইউয়ান 13 টাকায় কেনা হচ্ছে, বিক্রয় হচ্ছে 17 টাকায়। সৌদি রিয়ালের কেনা দর 28 টাকা, বিক্রয় 31 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 32 পয়সায়, বিক্রি 1 টাকা 45 পয়সা। মুদ্রার পর স্বর্ণের দরদাম জানাবো। 1,15,000 টাকার বেশি দামে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে, যেটি 22 ক্যারেট স্বর্ণ, বাংলাদেশের সবচেয়ে ভালো যে স্বর্ণটি পাওয়া যায়। 21 ক্যারেট স্বর্ণের দাম পড়ছে 1,10,000 টাকার বেশি। 18 ক্যারেট স্বর্ণ কিনতেও কিন্তু আপনাকে গুনতে হবে প্রায় 95,000 টাকা প্রতি ভরিতে। এবং সনাতন স্বর্ণ দাম পড়ছে 78,382 টাকা প্রতি ভরি। রূপার দরদাম জানাবো।
2098 টাকায় প্রতি ভরি 22 ক্যারেট রূপা বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের দাম পড়ছে 2005 টাকা, 18 ক্যারেট 1714 টাকা এবং সনাতন রূপার দাম 1282 টাকা। দর্শক, নিউজ ডাটা বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির। ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের আরও খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিউজ ডাটা বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে জমে উঠেছে বগুড়া ও ফরিদপুরের পশুর হাট। প্রতিদিন বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড়। এবার ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নিয়মিত হাট তদারকি করছে প্রাণী সম্পদ বিভাগ, নিরাপত্তায় কাজ করছে পুলিশ। আব্দুল সালাম বাবু ও খায়রুজ্জামান সোহাগের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, তাই ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে বগুড়া ও ফরিদপুর জেলার বিভিন্ন পশুর হাট। বিভিন্ন যানবাহনে করে হাটে আনা হচ্ছে গরু, চলছে ক্রেতা বিক্রেতার হাট ডাক। হাট ঘুরে ঘুরে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। ঈদের এখনো বেশ কয়েকদিন বাকি থাকায় দরদাম করছেন অনেকে। গত বছরের তুলনায় এবার দাম বেশি বলে দাবি তাদের। কোনো কোনো আটে বেশি যাচ্ছে, কোনো কোনো আটে কম যাচ্ছে। বাজার লোকের উপর ক্রেতার উপর বিশেষ করে এবার একটু দাম বেশি, আর সাধারণত ছোট গরুর দাম অনেক বেশি। বাজেট ফেল হয়ে যাচ্ছে, আমাদের যে বাজেটটা সে বাজেট মানে অনেক বেশি হয়ে যাচ্ছে। বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বেশি হওয়ায় পশু লালন পালনে এবার খরচ বেড়েছে। হাটে ছোট ও মাঝারি আকারের পশুর চাহিদাই বেশি বলেও জানান তারা। বাজারে নাই, বাজার একবার মোটামুটি একবার খারাপ। দাম চাচ্ছি 1,60,000, দাম করছে 23-24। সুস্থ সবল পশু কেনা বেচায় নজরদারি বাড়ানোর পাশাপাশি ক্ষতি পুষিয়ে নিতে খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে দাবি প্রাণী সম্পদ কর্মকর্তার। প্রাণী পুষ্টি প্রকল্প, সেখান থেকে খামারিদের ঘাস উৎপাদন, সাইলেজ প্রস্তুত সহ বিভিন্ন উপকরণ সহায়তা ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, যা আমাদের মূল্যকে অনেকটাই সহনীয় পর্যায়ে রাখবে। হাটের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি হাটেই স্থায়ী পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। যেখানে গরু হাট হবে সেখানে আমাদের পুলিশের কন্ট্রোল রুম থাকবে এবং 24 ঘন্টা সেখানে আমাদের পোশাকে এবং সিভিল ড্রেসে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ ফোর্স নিয়োজিত করব। বগুড়া ও ফরিদপুর জেলায় ছোট বড় মিলে কোরবানিযোগ্য পশুর সংখ্যা প্রায় 9 লাখ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। সৌদি আরবে দিন দিন বেড়ে চলছে প্রবাসী বাংলাদেশিদের সফলতার গল্প। শুধু তাই নয়, নিজ পরিশ্রমে গড়ে তুলছেন ব্যবসায়িক প্রতিষ্ঠান। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করছেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিকরা। আর বাংলাদেশি ব্যবসায়ীদের সফলতায় সব ধরনের সহায়তার প্রস্তুত, একথা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। পরিশ্রমের সফলতার চাবিকাঠি। দেশে কিংবা প্রবাসে পরিশ্রম আর মেধা থাকলে সফলতা অর্জন করা সম্ভব, সে কথাই প্রমাণ করলেন রাজবাড়ীর সদর উপজেলার মোহাম্মদ আয়ুব। সৌদি আরবে আয়ুব বাস ট্রেডিং নামে গড়ে তুলেছেন বিশাল প্রতিষ্ঠান, যেখানে কর্মরত আছেন সৌদি নাগরিক সহ 80 জনের বেশি বাংলাদেশি শ্রমিক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করছেন এসি, ফ্রিজ, এয়ার কন্ডিশনের যন্ত্রাংশ। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে রপ্তানি করছেন দুবাই সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। প্রবাসীর মাটিতে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে অনন্য নজির স্থাপন করছেন তিনি। ভবিষ্যতে আরও প্রবাসীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চান আয়ুব। সৌদি আরবে যদি বাংলাদেশ থেকে নতুন কর্মী আসে, সকলেই ট্রেনিং নিয়ে এবং কোম্পানিতে আসলে সেটা খোঁজ খবর নিয়ে আসবেন। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং ব্যবসায়িক সফলতা কামনা করছি। এই প্রথম বড় পরিসরে আয়ুব ফার্স্ট ট্রেডিং যারা কাজটি করছে, একজন বাংলাদেশি হিসেবে অন্যান্য দেশের কাছেও আমরা সেই গর্ব করে বলতে পারি, আমি এখন বাংলাদেশি, আমি এখন ব্যবসা করি। দেশকে সমৃদ্ধির জন্য আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে আমরা সমৃদ্ধ করছি। শুধু আয়ুব নয়, এমন অসংখ্য প্রবাসী সৌদি সরকারের দেয়া সুযোগ কাজে লাগিয়ে প্রবাসী নিজের নামে ব্যবসা করে সফলতার গল্প বলছেন।
বাংলাদেশি ব্যবসায়ীদের সহায়তায় প্রস্তুত শেখ হাসিনা সরকার বলে জানান জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট ইকোনমিক কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিব। ফরেন ইনভেস্টর অর্থাৎ কেউ যদি solely নিজের নামে পরিপূর্ণভাবে ব্যবসা করতে চায় তাহলে বাংলাদেশে অথবা অন্য তৃতীয় কোনো দেশে তার যদি কোনো কোম্পানি থাকে সেই কোম্পানির কাগজপত্র বা লাইসেন্স দেখিয়ে তিনি ফরেন ইনভেস্টর হিসেবে কাজ করতে পারেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও সহযোগিতা পেলে প্রবাসীর মাটিতে বাংলাদেশিদের জন্য বৃদ্ধি পাবে কর্মসংস্থান। পাশাপাশি রেমিটেন্স পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতির উন্নয়নে রাখবেন বড় অবদান, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার থাইল্যান্ডের কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি। 2025 সালের শেষ নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়ন হবে বলে জানিয়েছে তারা। নিকে এশিয়ার প্রতিবেদনে বলা হয়, থাই বাজারে গাড়ি বিক্রি কমে আসা ও পূর্ব এশিয়ার অন্যান্য কারখানার দিকে মনোযোগ বাড়াতে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছে। সুজুকির প্রকাশিত তথ্য অনুযায়ী থাইল্যান্ডের কারখানাটি গেল মার্চ পর্যন্ত 1 বছরে উৎপাদন করেছে মাত্র 7,500 গাড়ি। ফলে এখান থেকে সরে গিয়ে এশিয়ার অন্যান্য দেশ ইন্দোনেশিয়া, জাপান ও ভারতে উৎপাদন বাড়ানোর উপর জোর দিচ্ছে তারা। দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।